হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আচ্ছা, আগের ক্লাসে আমরা পড়ছিলাম ক্লাস 9-এ পরিমাপে যেটা আমরা পড়ছিলাম সেটা কি না, সেটা ছিল স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আর স্কেলার রাশির ডেফিনেশন বা সংজ্ঞা, আর ভেক্টর রাশি ডেফিনেশন বা সংজ্ঞা এবং কয়েকটা এক্সাম্পল সেই সাথে আমরা পড়ছিলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ডিফারেন্স বা পার্থক্য। তারপর আমরা পড়ছিলাম একক, ভৌত রাশির একক বা একক জিনিসটা কি, এককের প্রয়োজনীয়তা কি, এইসব নিয়ে আমরা পড়ছিলাম। আজ আমরা পড়ব একক কত প্রকার, কি কি এবং একককে কি কি পদ্ধতিতে আমরা প্রকাশ করা যেতে পারে, এবং সেই সাথে কয়েকটা রাশি নিয়ে পড়ব যেগুলার কোনো একক থাকেনি, যেগুলো কোনো একক নেই, অর্থাৎ এককহীন বা এককবিহীন। সেই সাথে আমরা কয়েকটা ছোট একক নিয়ে পড়ব, অঙ্কের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং কয়েকটা বড় এককের সম্বন্ধে জানবো। এইভাবে ধীরে ধীরে আমরা পড়বো। আচ্ছা, ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা কি, সেটা হচ্ছে ইউনিট বা একক। একক দুই প্রকার। একক একক কি না, একক হচ্ছে দুই প্রকার। একটা কি না, একটা হচ্ছে প্রাথমিক একক, একটা হচ্ছে প্রাথমিক একক, এটা হচ্ছে প্রাথমিক একক, আর একটা কি লব্ধ একক। প্রাথমিক একক আর একটা কি লব্ধ একক। প্রাথমিক একক আমরা তাদেরকে বলবো যেসব এককগুলো পরস্পরের উপর নির্ভর করে না, পরস্পরের উপর নির্ভর করে না। এটা কি, যেসব এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল নয় বা নির্ভর করে না, যেসব এককগুলো পরস্পরের উপর নির্ভর করে না, এবং যে এককগুলোকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজনীয়তা হয় না, এবং যে এককগুলোকে প্রকাশ করার জন্য অন্যান্য কোনো রাশির প্রয়োজনীয়তা হয় না বা গঠন করতে হয় না, তাদেরকে আমরা কি বলবো না, প্রাথমিক একক। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি দৈর্ঘ্য, উদাহরণস্বরূপ আমি যদি বলি দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো না, শুধুমাত্র একটা দূরত্ব বা একটা আমরা ডিস্টেন্স বা কি বলা যায়, একটা একটা নির্দিষ্ট একটা দূরত্বকে বোঝায়, হ্যাঁ, দূরত্ব বা দৈর্ঘ্য। যেটা কি শুধু দূরত্ব বলতে শুধু দূরত্বই আছে। লব্ধ একক ওখানে পড়লে কিছুক্ষণ পর আমরা পড়বো, সেখানে বুঝতে পারবো যে প্রাথমিক একক আর লব্ধ এককের মধ্যে আর পার্থক্য ভালো করে ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারবো। অর্থাৎ দৈর্ঘ্য বা কি সময়, দৈর্ঘ্য সময়, দৈর্ঘ্য সময়, দৈর্ঘ্য সময়, ভর, তাপমাত্রা, এগুলা কি না যে কোনো একজনকে বোঝায়, এবং এইগুলো প্রকাশ করতে হলে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না। আচ্ছা, লব্ধ একক কি না, লব্ধ একক যে লব্ধ একক হচ্ছে লব্ধ একক আমরা তাদেরকে বলবো না যে এককগুলো অন্যের উপর নির্ভর করে, বা যে এককগুলোকে গঠন করতে হলে এক বা একাধিক মৌলিক একক বা প্রাথমিক এককের প্রয়োজনীয়তা হয়। প্রাথমিক একের আরেকটা নাম হচ্ছে মৌলিক একক। লব্ধ একক কি না, লব্ধ একককে যদি আমরা আহ, যদি আমরা হ্যালো 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 আচ্ছা, লব্ধ একক আমরা
তাদেরকে বলবো যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করা যায়। যেসব ভৌত রাশির একক লব্ধ একক আমরা তাদেরকে বলবো যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়। এক বা একাধিক মৌলিক একক বা প্রাথমিক একক। মৌলিক একক বা প্রাথমিক একক। প্রাথমিক একক যেটা ওটাই হচ্ছে মৌলিক একক। এক বা একাধিক প্রাথমিক একক, এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক একক, এক বা একাধিক মৌলিক একক বা প্রাথমিক এককের সাহায্যে গঠিত হবে। তাদেরকে আমরা কি বলবো? না তাদেরকে আমরা বলবো কি না লব্ধ একক। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি বেগ, এক্সাম্পল হিসেবে আমি বলি যে বেগ। বেগ কি না বেগ সমান আমরা জানি কি না সময়ের সাপেক্ষে সরণকে বলা হয় বেগ। তার মানে কি বেগ সমান সরণ, বেগ সমান সরণ, বেগ সমান সরণ বাই সময়, বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। আচ্ছা যদি এইভাবে যদি আমরা বুঝি বেগ না মুখস্থ করে যে বেগ মানে আমরা বলি যে কথাবার্তা বলি যে এ খুব বেগে সাইকেল চালাচ্ছে বা গাড়িটা খুব বেগে গেল, অর্থাৎ সময়ের সঙ্গে সে কি তার স্মরণ হয়েছে, অর্থাৎ সে একটা দূরত্ব অতিক্রম করলো। আর যার সাপেক্ষে পরিবর্তনটা হবে তাকে আমরা সবসময় কি তাকে আমরা সবসময় নিচে রাখবো। যার সাপেক্ষে পরিবর্তনটা হবে তাকে আমরা সবসময় নিচে রাখবো। ওখানে যদি সময় বেশি লাগতো তাহলে স্মরণও বেশি হতো, সময় যদি কম থাকে তাহলে স্মরণও কম হবে। স্মরণ মানে কি একটা নির্দিষ্ট দিকে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। স্মরণ মানে কি একটা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলা হয়। অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুটা এক স্থান থেকে আরেক স্থানে তার অবস্থান পরিবর্তন হয়েছে বলে আমরা বলছি যে ও খুব বেগে যাচ্ছে। সেটাকে বলছে, এটাকে বলা হয় বেগ। অর্থাৎ বেগ মানে দেখো স্মরণ বাই সময়। এখানটায় একটা জিনিস লক্ষ্য করে দেখো যে স্মরণ বাই সময় যেটা হয়েছে, স্মরণ কি না স্মরণ একটা তো প্রাথমিক বা মৌলিক একক, কিছুক্ষণ আগে আমরা পড়লাম স্মরণ কি প্রাথমিক বা মৌলিক একক, সময় কি প্রাথমিক ও মৌলিক একক। দেখো তো যে বেগ যে লব্ধ এককটা গঠিত হয়েছে সেটা দুটো মৌলিক বা দুটো প্রাথমিক এককের অনুপাত না। সেই জন্য কি হয় না দুটো প্রাথমিক, এই জন্য আমরা লব্ধ একক তাদেরকে বলবো যারা কি না যারা এক বা একাধিক মৌলিক বা প্রাথমিক এককের সাহায্যে গঠিত হয়। সেই সব এককগুলোকে আমরা কি বলবো? লব্ধ একক। যেমন বেগ বা ভরবেগ, ঘনত্ব, চাপ, আয়তন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এরপর যেটা আমরা পড়বো সেটা কি না এককের বিভিন্ন পদ্ধতি। এককের বিভিন্ন পদ্ধতি পড়বো। এককের বিভিন্ন পদ্ধতি। এককের বিভিন্ন পদ্ধতি। এককের কি কি পদ্ধতি আছে, এককে আমরা কত পদ্ধতিতে প্রকাশ করতে পারবো সেটা নিয়ে আমরা বলবো। আচ্ছা এককের যে পদ্ধতি দুটো প্রচলিত প্রধান দুটি প্রধান প্রচলিত পদ্ধতি সেই দুটা কি, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। একটা কি একটা একক হচ্ছে সিজিএস, একটা একক হচ্ছে সিজিএস, একটা একক কি সিজিএস আর একটা কি এসআই। একটা কি সিজিএস আর একটা কি না এসআই, একটা সিজিএস আর একটা এসআই। আচ্ছা এক হচ্ছে সিজিএস আর এক হচ্ছে এসআই। এবার সিজিএস এর একটা নাম আছে, সিজিএস আর একটা নাম আছে, সিজিএস এর আর একটা নাম আছে, একটা সিজিএস আর একটা আছে এসআই। সিজিএস আর একটা একক কি না এসআই। এবার সিজিএস এর আরেকটা নাম কি আছে না মেট্রিক পদ্ধতি।
বা দশমিক পদ্ধতি কিছুক্ষণ পরে আমরা পড়ব। সিজিএস আর একটা নাম আছে কি, সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি, মেট্রিক পদ্ধতি, মেট্রিক পদ্ধতি। এসআই, এসআই আর একটা নাম আছে, এসআই পদ্ধতি বলা হয় কি না আন্তর্জাতিক পদ্ধতি। এসআই আর একটা নাম কি আছে না আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক এসআই পদ্ধতিকে বলা হয় কি আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, এই যে সিজিএস বা এসআই এগুলোর পিছনে একটা প্রচলিত একটা তোমার কাহিনী আছে। যে সিজিএস বা এসআই আমরা জানি যে একক, এর আগের ক্লাসে আমরা পড়েছি একক একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায়। এই যে নির্দিষ্ট পরিমাণটা ঠিক কে করে দিয়েছে? নির্দিষ্ট যে 100 গ্রাম বলতে যে পরিমাণকে বোঝায়, 1 কেজি বলতে তো সে পরিমাণকে বোঝায় না, তার চেয়ে বেশি পরিমাণকে বোঝায়। এই যে বেশি বা কম এই পরিমাণটা নির্ধারণ করলো কে? এইটা হচ্ছে তোমার এর পিছনে একটা ইতিহাস আছে। যে বিভিন্ন দেশের অনুসারে এটা কিভাবে কেন একক এইভাবে এলো, এককের প্রয়োজনীয়তা কি, কেন এই দুই ভাগে একক এইভাবে আনা হলো না বিশ্বের যে নানা দেশের ভূত রাশির পরিমাপের ক্ষেত্রে সমতা বা একটা কি ভারসাম্য আনার জন্য 1960 খ্রিস্টাব্দে 1960 খ্রিস্টাব্দে 1960 খ্রিস্টাব্দে কি করা হয় না একক নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা বা বিআইপিএম, 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 একক, বিআইপিএম হচ্ছে একক নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম সবাই কি করা হয় না এসআই এককটাকে গৃহীত করা হয়। আর সিজিএস কি না সিজিএস পদ্ধতিতে সিজিএস এর এটা কি নিয়মটা জানি না। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার জানি আমরা, ভরের একক গ্রাম ইত্যাদি জানি। এরও পিছনে কাহিনী আছে। কেন এইতে পরবর্তীকালে আমরা পড়বো যে দৈর্ঘ্য বলতে 1 মিটার বলতে একটা নির্দিষ্ট দূরত্ব বা 1 সেন্টিমিটার বলতে তার চেয়ে কম দূরত্ব বোঝায়, বা গ্রাম কিলোগ্রাম নির্দিষ্ট একটা এর একটা ঐতিহাসিক একটা কাহিনী আছে, সেটা নিয়ে পড়বো। যাই হোক, যা পরবর্তীকালে 1960 খ্রিস্টাব্দে এককের মধ্যে একটা সমতা বজায় রাখার জন্য এসআইটাকে কি করা গৃহীত করা হয়। সেই জন্য এসআইটাকে কি বলা হয় না আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়। এসআইকে আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়। এরপর আমরা আমাদের যেটা মনে রাখতে হবে এরপর কয়েকটা এককের নাম, সেই সাথে তাদের সিজিএস বা এসআই একক কি হয় সেইগুলো আমাদের একটু জানতে হবে। যেমন কি না যেমন হচ্ছে আয়তনের একক। যদি আয়তন আমি বলি যে আয়তনের একক কি আয়তন, আয়তন আয়তনের একক যদি এসআইতে আমি যদি ধরি, এসআইতে যদি আমি ধরি তাহলে আয়তন একক কি হবে না আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য 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 ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার দৈর্ঘ্য বলতে তো দৈর্ঘ্য বোঝায়, কিন্তু প্রস্থ একটা তো দৈর্ঘ্য। প্রস্থ মানে কি একটা দৈর্ঘ্য। আবার কি না উচ্চতা মানেও তো একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তার মানে সূচকের নিয়মে আমরা জানি যে কারো যখন গুণ থাকে তিনটা তখন তার পাওয়ার গুলো কি হয় যোগ হয়। তাহলে 1 প্লাস, অর্থাৎ এখানে দৈর্ঘ্য আছে, মাথায় কি আছে না মাথায় তোমার হচ্ছে 1 আছে। তাহলে এখানে 1 আছে, এখানটায় 1 আছে, এখানটায় 1 আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ কি হয় না কিউব হয়, অর্থাৎ দৈর্ঘ্যের কিউব। দৈর্ঘ্যের কিউব, সরি দৈর্ঘ্যের কিউব।
দৈর্ঘ্যের কিউব। এবার আমরা কি না এসআই ধরেছি, এসআইতে কি হয় না এসআইতে মিটার হয়, সেজন্য কি হয় না মিটার কিউব, বাংলা লিখতে হবে মিটার বা মিটার কিউব, যাকে বলা হয় কি না ঘনমিটার। হ্যাঁ, এটা বলা হয় মিটার স্কোয়ার, ঘনমিটার। এইভাবে আমাদের কি না কিলোগ্রাম, যেমন যদি আমি ভর বলি, ভরের একক কি না ভরের একক হয় গ্রাম আর কিলোগ্রাম, ভরের একক হচ্ছে গ্রাম আর কিলোগ্রাম। এই সাইডে যদি ধরি তাহলে কি না এই সাইডে হচ্ছে কিলোগ্রাম, যাকে আমরা কি প্রকাশ করবো কেজি। আর সিজিএস এ কি না গ্রাম, এখান থেকে আমরা কি বুঝলাম না সিজিএস একক, সিজিএস এককটা ছোট হয়, সিজিএস একক ছোট এসআই এর থেকে, সিজিএস একক ছোট কি এসআই এর থেকে, পরিমাণগতভাবে দিক দিয়ে এসআই এককটা বড় হয় আর সিজিএস একক কি হয় ছোট হয়। এইভাবে বইয়ে অনেক একক বলা আছে, তোমাদের এককগুলো কিছু একক আমাদের মনে রাখতে হবে, যা পরবর্তীকালে আমরা কিভাবে এককগুলো লিখতে হয় বা একক কিভাবে বের করতে হয় সেগুলো আমরা ডেফিনেশন বা সংজ্ঞা থেকে সেগুলো জানবো। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা কি না একক বিহীন যে এমন কয়েকটা রাশি আছে যাদের কোনো একক নেই, এমন কয়েকটা রাশি আছে যাদের কি কোনো একক নেই, অর্থাৎ একক বিহীন ভৌত রাশি। একক বিহীন ভৌত রাশি আমরা বলবো না, ভৌত রাশি মানে কি পরিমাপযোগ্য, একক বিহীন রাশি, একক বিহীন রাশি, একক বিহীন রাশি, একক বিহীন ভৌত রাশি বলতে পারো, রাশি ভৌত রাশি বলতে পারবো অবশ্যই। ভৌত রাশি কেন বলবো না যে এই রাশিগুলোকে আমরা তো পরিমাপ করতে পারবো, সেই জন্য কি না ভৌত রাশি বলতে পারো, একক বিহীন রাশি বা একক বিহীন ভৌত রাশি। আচ্ছা, ধরো যদি এইরকম থাকে, ধরো কি করেছো না 1 কেজিকে 1 কেজি দিয়ে, ধরো 1 কেজিকে তুমি কি করেছো 5 কেজি দিয়ে ভাগ করেছো, 5 কেজি দিয়ে ভাগ করেছো, বা কি করেছো, বা যদি এইরকম হয় যে 2 গ্রামকে তুমি কি করেছো না 4 গ্রাম দিয়ে ভাগ করেছো, 4 গ্রাম দিয়ে ভাগ করেছো। তাহলে এই ক্ষেত্রে কি হয় না এই ক্ষেত্রে যেহেতু উপর নিচ একক একই, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি, কেটে গেল, অথবা এইদিকে গ্রাম গ্রাম কেটে গেল। এবার সংখ্যা এখানে কি পড়ে থাকবে না সংখ্যা এখানে পড়ে থাকবে কি 1/5, 1/5। আর এখানে তুমি সংখ্যা দিয়ে কাটো 2 দুগুণে 4, মানে 1 এ 2, 1 এ 2। তাহলে এইগুলোতে দেখো তো একক কিছুই নেই, শুধু একটা সংখ্যা আছে। আমরা একক পরিমাপ কিভাবে করি না সামনে একটা সংখ্যা থাকবে তারপরে তার একক থাকবে, পরিমাপ আমরা কিভাবে করি সামনে একটা সংখ্যা থাকবে তারপরে একক থাকবে। এগুলো দেখো তো সামনে যে সংখ্যাটা আছে কিন্তু কোনো একক নেই, পেছনে কোনো একক নেই বা পাশে কোনো একক নেই, তারপরে কোনো একক নেই, অর্থাৎ সেই রাশিগুলোকে আমরা কি বলবো না এককবিহীন ভৌত রাশি। আর এখান থেকে যদি আমি কনক্লুশন টানি তাহলে কি না যেসব ভৌত রাশি বা যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, দুটি সমজাতীয় কেন বলছি না এখানে দেখো যে একক দুটো একই, একক দুটো একই সমান, কেজিতে হলে তো উপরে নিচে কেজি আছে, গ্রাম হলে উপর নিচে গ্রাম থাকবে, মিটার হলে উপর নিচে মিটার থাকবে, কিলোমিটার হলে উপর নিচে কিলোমিটার থাকবে। অর্থাৎ কি দুটা সমজাতীয় রাশির যখন অনুপাত হবে তখন দুটো একই একক যেহেতু কেটে যাবে, শুধু সংখ্যাটা পড়ে থাকবে, তাদেরকে আমরা কি বলবো না একক বিহীন রাশি বা একক বিহীন ভৌত রাশি। উদাহরণস্বরূপ যদি আমি বলি না পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান কি না পরমাণুর ভর বাই কার্বন পরমাণুর ভর। পারমাণবিক ভর বলতে কি বোঝায় না একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, আমি সংক্ষেপে কি লিখলাম না পরমাণুর ভর, পরমাণুর ভর, পরমাণুর ভর। আর কি না কার্বন স্কেলে, কার্বন স্কেল আর হাইড্রোজেন স্কেল থাকে, এখানে কার্বন স্কেলের মধ্যে কার্বন 12 স্কেলের পরমাণুর ভরের 1/12 অংশ, ভরের 1/12 অংশ, এখানে কি আছে ভরের 1/12 অংশ। তাহলে দেখো তো উপর নিচে ভর আছে। এবার তুমি দুটি সমজাতীয় নিতে হবে, আর ভর যদি তুমি এখানে গ্রামে নাও, ভর যদি
ভর যদি এখানে গ্রামে নাও তাহলে নিচেও গ্রাম নিতে হবে, উপরে যদি কিলোগ্রামে নাও আর নিচেও কিলোগ্রামে নিতে হবে। দুটি সমজাতীয় সমান সমান এতে নিতে হবে। তখন কি যদি গ্রামে নাও তাহলে গ্রাম গ্রাম উপরে ছেড়ে গেল, কেজি হলে কেজি কেজি উপরে ছেড়ে গেল। তাহলে এখানে যেটা পড়ে থাকবে এখান থেকে যেটা পাবো সেটা একটা সংখ্যা পাবো, তাই কি না পারমাণবিক ভরের কোনো একক নেই, শুধু একটা সংখ্যা বা মান থাকবে, শুধু একটা সংখ্যা মাত্র বা মান থাকবে। এইভাবে আপেক্ষিক গুরুত্ব আছে। আপেক্ষিক গুরুত্ব কি না একটা বস্তুর ভর, কোনো একটা বস্তুর বা পদার্থের ভর বাই কি না 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তুর সমায়তন বিশুদ্ধ জলের ভর। এইভাবে আরো অনেক উদাহরণ আছে, আণবিক ভর আছে, বিকৃতি, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি। এগুলার কি এগুলা কোনো একক নেই। এখানে প্রশ্ন পড়ে যে বলে যে একটি এককবিহীন রাশির নাম লিখো, একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। তোমাদের যে কোনো একটা উদাহরণ মনে রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা আমরা বলবো সেটা কি না কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন কি কোণ কি না কোণ কি দুটো সমজাত রাশির অনুপাত, কোণ কি না কোণ হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ 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 বাই কি না ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার কি না এটাও তো দুটি সমজাত রাশির অনুপাত, কিন্তু এর একক আছে, কিন্তু এর একক থাকে। এর একক কি না রেডিয়ান, এর একক হচ্ছে রেডিয়ান, এর একক কি রেডিয়ান, এর একক হচ্ছে রেডিয়ান। আবার কি ঘনকোণ, কোণের মতো একই না ঘনকোণ সমান কি হয় না ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ। ঘনকোণ কি হয় ক্ষেত্রফল বাই দূরত্বের, ঘনকোণ 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 কি দুটো সমজাত রাশির অনুপাত, এটা কি না ক্ষেত্রফল 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 বাই কি দূরত্বের বর্গ, ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ। এটাও কি দুটি সমজাত রাশির অনুপাত। ক্ষেত্রফল বলতে কি বর্গ বোঝায়, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই স্কয়ার বা বর্গ। এটা কি দূরত্বের বর্গ। এরও কি না দুটি সমজাত রাশির অনুপাত, কিন্তু এর কি না এরও একক আছে স্টেরেডিয়ান। এর একক কি না স্টেরেডিয়ান, এর একক হচ্ছে স্টেরেডিয়ান, এর একক হচ্ছে স্টেরেডিয়ান, এর একক কি স্টেরেডিয়ান। তোমাদের প্রশ্ন পড়ে যে দুটি সমজাত রাশির অনুপাত হওয়া সত্ত্বেও একটি রাশির নাম বলো যার একক আছে, বলতে কোণ বা ঘনকোণ, যার একক রেডিয়ান আর স্টেরেডিয়ান। এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে যে কেন এর একক আছে, দুটি সমজাত রাশি তো অনুপাত, কিন্তু এর একক আছে কেন, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। এই দুটো ঘনকোণেরও একই, দুটি সমজাত রাশির অনুপাত, কেন এর একক থাকবে, তোমাদের এটা কি না হোমওয়ার্ক থাকবে। এরপরে যেটা আমরা খুব ইম্পর্টেন্ট না এককে কিভাবে আমরা প্রকাশ করব, কয়টা আন্তর্জাতিক নিয়মে এককে কিভাবে আমরা প্রকাশ করব, সেইটা নিয়ে আমরা জানবো, যা আমাদের প্রত্যেকটা পদে পদে লাগবে। একক বলার সময় প্রত্যেকটা পদে পদে আমাদের লাগবে। এরপর আমরা পড়বো কি না যেটা হচ্ছে প্রমাণ সময় বা প্রমাণ দৈর্ঘ্য বা প্রমাণ ভর, যে একটা ভর বলতে যে নির্দিষ্ট এই পরিমাণকে বোঝায়, বা দৈর্ঘ্য বলতে নির্দিষ্ট এই দূরত্বকে বোঝায়, সময় বলতে নির্দিষ্ট এই সময়কে বোঝায়। এটা কিভাবে ইতিহাস উঠে এসছে এটা নিয়ে আমরা পড়বো। এরপর যেটা আমরা খুবই ইম্পর্টেন্ট সেটা কি না মাত্রা নিয়ে পড়বো, খুবই ইম্পর্টেন্ট মাত্রা নিয়ে পড়বো। ঠিক আছে, আজ এতটাই থাকুক। যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, নাহলে পরবর্তী ক্লাসে ওইসব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।